নমস্কার বন্ধুরা, কম্পিট অ্যান্ড উইন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি আমরা আরেকটি নতুন টপিক নিয়ে। আজকে আমরা ডিসকাস করব কোয়াড 2024। প্রথমেই বলে রাখি, এই টপিকটা আমাদের মিসেলেনিয়াস মেন্সের জিএস পেপারের জন্য প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটি টপিক। এবং মিসলেনিয়াস মেন্স জিএস পেপারে এরকম একটা টপিক এসে থাকে যেখানে আমাদেরকে সেই টপিকটার সম্পর্কে লিখতে হয়, 20 মার্কস অ্যারাউন্ড থেকে থাকে। আর এই কোয়াড 2024 বা যে কোনো মিটিং রিলেটেড, যে কোনো জিও পলিটিক্যাল ব্লকসের মিটিং, যেমন সেটা তোমার সার্কের মিটিং হতে পারে, রিসেন্টলি এসসিওর মিটিং হয়েছে সেটা হতে পারে, কোনো ডায়লগ হতে পারে, সেই সমস্ত জিনিস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই এক্সাম পার্সপেক্টিভে। তো আমরা আজকে সেইটা নিয়ে ডিসকাস করবো এবং সেইটা কিভাবে লিখবো সেটা তোমাদের কাছে নিয়ে এসেছি আমি। তাছাড়া আমি বলে রাখতে চাই, আমাদের মেন্সের একটা ব্যাচ স্টার্ট হচ্ছে, সেটা তোমরা জয়েন করতে পারো। এরকম অনেক টপিকস আমরা সেই ব্যাচে ডিসকাস করছি। তাছাড়া ম্যাথস থাকছে, ইংলিশ থাকছে। তো ফার্স্টেই যে কথাটা সেটা হচ্ছে কোয়াড 2024। আমি একটা ওয়ার্ল্ড ম্যাপ দিয়ে কোয়াড কোন কোন কান্ট্রিজগুলোকে সেটাকে ডিনোট করে দিয়েছি। মোটামুটি একটা কোয়াড্রিল্যাটারাল শেপ মতো তৈরি হচ্ছে, সেই জন্যে কোয়াড কান্ট্রিজগুলোর ম্যাপে ফেললে। তো ফার্স্ট কোয়াড স্ট্যান্ডস ফর কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ। ইট ইজ আ ডিপ্লোম্যাটিক পার্টনারশিপ। এটা কিন্তু ন্যাটোর মতো কোনো মিলিটারি পার্টনারশিপ না, এটা এন্টায়ারলি ডিপ্লোম্যাটিক্যাল পার্টনারশিপ এবং এন্টায়ারলি চারটে দেশ নিজের ডিপ্লোম্যাসিকে বাড়াবার জন্য এই কোয়াড পার্টনারশিপের মধ্যে এসছে। কী কী কান্ট্রিজ এই চারটের মধ্যে ইনক্লুডেড আপনারা ম্যাপে তো দেখতেই পাচ্ছেন, তাছাড়াও আমি এগুলোকে লিখেছি আলাদা করে। সেগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, জাপান, দ্য ইউনাইটেড স্টেটস। These countries represent about 24% of the world population, 35% of world GDP and 18% of global trade. এই চারটে কান্ট্রি মিলে এই কোয়াড ব্লকটাকে তৈরি করছে, যেটা তারা ডিপ্লোম্যাটিক পার্টনারশিপ হিসেবে ট্রিট করছে। অ্যান্ড এই ডিপ্লোম্যাটিক পার্টনারশিপ ইজ আ পার্ট অফ দেয়ার কোঅপারেশন, ইকোনমিক বাইল্যাটারাল টাইজ, ইকোনমিক টাইজ। এই আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এই প্রত্যেকটা কান্ট্রিজ কিন্তু, এই চারটে কান্ট্রি কিন্তু যদি ওয়ার্ল্ড ম্যাপে প্লট করা হয় সেটা হচ্ছে ইন্দো প্যাসিফিক রিজিয়নে পড়ছে। আমি আগেও বলেছি, যখন আমরা এই রকম কোয়েশ্চেন্স করবো মানে রিলেটেড টু জিও পলিটিক্স, তখন আমরা চেষ্টা করব ওয়ার্ল্ড ম্যাপটাকে একটু ক্লোজলি ফলো করার। ওয়ার্ল্ড ম্যাপটাকে ফলো করলে প্রত্যেকেই দেখতে পাবেন যে এই কান্ট্রিজগুলো মেনলি এশিয়া প্যাসিফিকের লোকেটেড। এশিয়া প্যাসিফিক কি, দ্য রিজন সারাউন্ডিং ইন্ডিয়ান ওশন অ্যান্ড প্যাসিফিক ওশন প্রিসাইসলি মেক্স আপ এশিয়া প্যাসিফিক। তো ফার্স্টে আমি বলতে চাই যে কোয়াড কখন থট অফ হয়েছিল, মানে কোয়াড প্রথম কখন কোয়াড নিয়ে ভাবনা চিন্তা করা শুরু হয়। প্রথম কোয়াড নিয়ে ভাবনা চিন্তা করা হয় 2007-এ। শিনো অ্যাবে, জাপানিজ প্রাইম মিনিস্টার, এই কোয়াডের কনসেপ্টটাকে পুট ফরওয়ার্ড করেন 2007-এ। আফটার দ্যাট সেইভাবে এটাকে নিয়ে ভাবনা চিন্তা করা হয়নি, চারটে কান্ট্রিজ এটাকে নিয়ে খুব একটা এগোয়নি। এরকম টকিং স্টেজ বা কথাবার্তা স্টেজেই এই কোয়াড কনসেপ্টটা ছিল। আফটার দ্যাট 2016-এ একটা জিও পলিটিক্যাল চেঞ্জ আসে। চেঞ্জটা কি, চায়না সাউথ চায়না সিতে নিজের মাসেলসকে, নিজের টেরিটরি বাড়াবার চেষ্টা করে, তাইওয়ানকে নেওয়ার চেষ্টা করে, হংকংয়ে ডেমোক্রেসি জন্য প্রোটেস্ট শুরু হয়। সেই রকম একটা টালমাটাল অবস্থায় যখন সাউথ চায়না সিতে চায়না নিজের দখল নেওয়ার চেষ্টা করছে, যখন তাইওয়ানকে দখল করার চেষ্টা করছে, তখন যে এশিয়া প্যাসিফিকের বাকি দেশগুলো আছে, শক্তিশালী দেশগুলো আছে, তারা নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন শুরু করে এবং সেই 2016 বা 17 সাল থেকে কোয়াড ফর্মালি একটা শেপে আসতে শুরু করে। এবং প্রাইমারিলি কিন্তু এই যে অর্গানাইজেশনস বা এই যে চারটে কান্ট্রি নিজের কাছাকাছি এসছে, তারা কিন্তু চায়নার সেই দাদাগিরি থেকে নিজেদেরকে বাঁচাবার জন্য বা একটা মানে যখন এই যে রুটটা মানে সাউথ চায়না সি, যেখানে ইন্দোনেশিয়া মালয়েশিয়া লোকেটেড, এটা কিন্তু সাদার্ন হেমিসফিয়ার আর নর্দার্ন হেমিসফিয়ার জাংশন পয়েন্টে আছে। এখান থেকে একটা হিউজ ভলিউম অফ ট্রেড পাস করে থাকে এবং চায়না যদি সেই জায়গাটাতে নিজের দাদাগিরি দেখায় বা কন্ট্রোল নিয়ে রাখে পড়ছে, সেক্ষেত্রে কিন্তু কার্গো শিপস বা ওয়ার্ল্ড ট্রেডে খুব এফেক্ট হতো। সেই জন্যে এই অর্গানাইজেশনটা আসে সেইটাকে একটা কমব্যাট করার জন্য, মানে এভরিথিং ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। সো চায়না সেই অ্যাগ্রেসিভনেসটাকে
টু স্টপ দ্যাট অ্যাগ্রেসিভনেস, বেসিক্যালি সাউথ চায়না সিতে বা এশিয়া প্যাসিফিকে সেই ডমিনেন্সটাকে কম করার জন্য এই 4টে কান্ট্রিজ একসাথে আসে এবং এই কোয়াডের ফর্মুলেশন 2017-18 অনওয়ার্ডস আমরা শেপটা দেখতে পাই। এদের এখন অবধি কোনো সামিটস বা কিছু সেভাবে হয়নি, যেটা হয় সেটা হচ্ছে ডায়ালগস, ইন্টারমিনিস্ট্রিয়াল ডায়ালগস, সেই জন্যে। এবং এটা মেনলি টকিং ফেজে আছে বা আছে বলে, মানে সামিট হয়নি ইন দ্য সেন্স যেমনি ফর্মাল সামিট ব্রিস্ক বা ন্যাটোর হয়ে থাকে সেরকম কিছু না, তো টকিং স্টেজেই আছে। তো এই যে জিনিসটা, এই কোয়াড হচ্ছে কোনো হেডকোয়ার্টার নেই, তাই জন্য কোয়াডের মানে কোয়াড ডাজেন্ট হ্যাভ এনি হেডকোয়ার্টার। কেউ কখনো যদি কোয়েশ্চেন এসে থাকে হোয়াট ইজ দ্য হেডকোয়ার্টার অফ কোয়াড, তার কিন্তু কোনো আনসার নেই। লাইক আমরা যদি শার্কের হেডকোয়ার্টার আছে, আমরা জানি ন্যাটোর হেডকোয়ার্টার আছে, কিন্তু কোয়াড এমন একটা ব্লক যার এখনও কোনো হেডকোয়ার্টার নেই। তো নেক্সট হচ্ছে অবজেক্টিভ, ফোকাস অন স্টেবিলিটি অ্যান্ড প্রসপ্যারিটি ইন ইন্দো প্যাসিফিক রিজিয়ন, ফার্স্টেই বলেছি। ও প্রমোটিং অ্যান ওপেন, stable and resilient environment. Quad mandate covered 6 working groups ranging from health, climate, critical and emerging technology, space, infrastructure and cyber. তাহলে কোয়াড মেনলি ছটা অ্যাসপেক্টসে কাজ করে। কী কী এগুলো? হেলথ, ক্লাইমেট খুব ইম্পর্টেন্ট, কারণ এই রিজিয়নটা খুব ক্লাইমেট চেঞ্জ এফেক্ট করছে। সাডেন স্টর্মস আর দেয়ার, আফ্রিকা অস্ট্রেলিয়াতে সাডেন স্টর্মস হচ্ছে, ড্রাউট হচ্ছে, তো ক্লাইমেট ইজ বিং মনিটর। আমি আগেই বলেছি এটা একটা মিলিটারি চুক্তি বা কোনো মিলিটারি পার্টনারশিপ না, এটা পুরোপুরি ডিপ্লোম্যাটিক, মানে সফট পাওয়ারকে প্রমোট করার জন্য এই পার্টনারশিপটা। সো যে ফোকাস এরিয়াসগুলো সেগুলো প্রত্যেকটাই সফট পাওয়ার অফ ইন্ডিয়া বা সফট পাওয়ারকে হাইলাইট করে। ক্রিটিক্যাল অ্যান্ড এমার্জিং টেকনোলজিস লাইক এআই, স্পেস ইনফ্রাস্ট্রাকচার, ইউএসএ, ইন্ডিয়া এরা স্পেস রিসার্চে খুবই উন্নত। জাপান ইজ অলসো ভেরি অ্যাডভান্স ইন স্পেস টেকনোলজি, তো সেগুলোকে শেয়ার করা হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সাইবার, অফ লেট সাইবার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু হিউম্যান রেসপেক্ট ইন হিউম্যান লাইফ। ফর দ্যাট রিজন এই সমস্ত মডার্ন কনসেপ্টসগুলোকে নিয়ে, মডার্ন সফট পাওয়ারকে নিয়ে কোয়াড এই 6টা ওয়ার্কিং গ্রুপকে মেনলি রেঞ্জ করে। তো 2024-এ কোয়াডের একটা সামিট হয়েছিল, যেটাকে আমরা 6th কোয়াড সামিট বলে থাকি। এটার ভেনিউ হচ্ছে ডেলাওয়্যার, ইউনাইটেড স্টেটস, এবং আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এটাকে অ্যাটেন্ড করেছিলেন। তো নর্মালি দেখবে যে কোনো একটা সামিট হলে তার একটা ডিক্লারেশন হয় বা একটা অ্যাডাপ্টেশনস হয়। তো যেটা কোয়েশ্চেন আসতে পারে সাবজেক্টিভ মিসলেনিয়াসে, তো এই কোয়েশ্চেনটা আসতেই পারে। তাছাড়া মিসলেনিয়াস বা আলাদা পিএসসির এক্সামসে যেগুলো অবজেক্টিভ প্যাটার্নের এক্সাম, সেগুলো থেকে 4টে কান্ট্রির নাম আসতে পারে, ফুল ফর্ম আসতে পারে, কোথায় এই 6 সামিটটা হয়েছিল সেটা কারেন্ট অ্যাফেয়ার্স পার্সপেক্টিভ থেকে খুব ইম্পর্ট্যান্ট, কে অ্যাটেন্ড করেছিল এবং কি অ্যাডাপ্টেশন হয়েছিল। যেমনি আমরা দেখবে লেখা আছে দ্য কোয়াড লিডার সামিট অ্যাডপ্টেড উইলমিংটন ডিক্লারেশন অ্যাডপ্ট করা হয়েছিল। ঘুরিয়েও কোয়েশ্চেনটা আসতে পারে যে উইলমিংটন ডিক্লারেশন ইজ রিলেটেড টু উইচ সামিট, তাহলে কিন্তু আনসার হয়ে যাবে কোয়াড 2024। সো এইভাবে আমরা কোয়েশ্চেন্স এক্সপেক্ট করতে পারি। নেক্সট আমরা ডিল করব যে এই যে সামিটটা হলো, সেই সামিটে আমরা কি অ্যানাউন্সমেন্ট বা কি অ্যানাউন্সমেন্ট দেখতে পেয়েছি। ফার্স্টে হচ্ছে কোয়াড ক্যান্সার মুনশুট। ফার্স্টে আমরা ক্লাসের বিগিনিংয়ে ডিসকাস করেছিলাম কোয়াড কিন্তু হেলথ কেয়ারকে খুব ফোকাস করে। কোয়াডে যখন কোভিড এসেছিলো তখন এই মেম্বার্সগুলো নিজেদের মধ্যে বিভিন্ন রকমের হেলথ কেয়ার ফেসিলিটি কোভিড টাইমে এক্সচেঞ্জ করে থাকে, হেলথ কেয়ার মেডিসিন এক্সচেঞ্জ করে থাকে, বেসিক গোয়িং অন দ্যাট লাইন ইটসেলফ। এখানে একটা ক্যান্সারের ইনিশিয়েটিভ নেওয়া হয়, that is Quad Cancer Moonshoot. Quad Cancer Moonshoot is a new initiative launched by Quad. It aims to reduce the burden of cancer in Indo-Pacific region. This initiative will initially target cervical cancer, a preventable disease with high death toll in the region. সার্ভিক্যাল ক্যান্সারকে ইনিশিয়ালি টার্গেট করা হচ্ছে, বাট মেইনলি ক্যান্সার মেকানিজম বা ওভারঅল ক্যান্সারকে টার্গেট করা হবে। Cervical cancer constitutes about 40% in women and 40% in women in India. Indian women are affected very much by cervical cancer, so it's a very brave and forward step for women health in India.
তো দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। যখন আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট লিখবো, তখন যখন আমরা পলিসি ফর্মুলেশনের টপিকস বা এই সমস্ত কিছু লিখবো, সেক্ষেত্রে কিন্তু আমরা কোয়াড মুনশুট ক্যান্সার ইনিশিয়েটিভের কথা লিখতেই পারি, যে ইন্টারন্যাশনাল লেভেলেও উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য পলিসিস নেওয়া হচ্ছে, তার মধ্যে কোয়াড ক্যান্সার মুনশুট ইজ অ্যান এক্সাম্পল। নেক্সট, মেরিন টাইম ইনিশিয়েটিভ ফর ট্রেনিং ইন ইন্ডো প্যাসিফিক, এটার শর্ট ফর্ম হচ্ছে মাইথ্রি। দিস প্রোগ্রাম এইমস টু এনহ্যান্স মনিটরিং, সিকিউরিটি, ল এনহ্যান্সমেন্ট অ্যান্ড ডিটেল ইলিগাল অ্যাক্টিভিটিস ইন রিজনাল ওয়াটার। তোমরা যদি ম্যাপটা খেয়াল করো, তাহলে দেখবে পুরোপুরি এশিয়া প্যাসিফিক রিজনকে নিয়ে এই 4টে কান্ট্রিজ নিজের বাউন্ডারিকে দিচ্ছে। একটা হিউজ ট্রেড হয় এই পার্টিকুলার কান্ট্রিজদের মধ্যে, স্পেশালি ওয়াটার ট্রেড। অস্ট্রেলিয়া, আমেরিকা, এগুলো হাইলি ট্রেড, হাইলি ট্রেড বিজি রুটস, ওয়ান অফ দ্য মোস্ট বিজিয়েস্ট রুটস ইন দ্য ওয়ার্ল্ড। তো এই জন্যে এই সমস্ত ওয়াটারে, অ্যান্ড আফটার আ টাইম ইন্টারন্যাশনাল ওয়াটারে প্রাইরেসি, এই সমস্ত জিনিসকে প্রিভেন্ট করার জন্য, ইলিগাল প্রাইরেসি প্রিভেন্ট করার জন্য ল এনফোর্সমেন্ট, সিকিউরিটি, মনিটরিং, স্টর্মসে এসে গেলে যারা নিজেদেরকে হেল্প করতে পারে, ফর দ্যাট রিজন এই ইনিশিয়েটিভটাকে নেওয়া হয়েছে। মানে মেনলি মেরিন টাইম সিকিউরিটি, মনিটরিং, সার্ভেলেন্স, এই সমস্তর জন্য এই মাইত্রি ইনিশিয়েটিভটা কোড নিয়েছে। আর যেহেতু যে 4টে কান্ট্রি ইনভলভড আছে, তাদের প্রত্যেকেরই হিউজ মেরিন টাইম বর্ডার্স আছে, হিউজ মেরিন টাইম কোস্ট লাইন আছে, সেই জন্য। Quad at Sea Oversea Mission to be held in 2025 to enhance maritime security and interoperability. এটা একটা অ্যাডভান্স নেটওয়ার্কে হবে। Quad Info Pacific Logistic Network launched to share airlift capacity and leverage collective logistic strength. লজিস্টিক স্ট্রেংথ মানে যখন এক্সপোর্ট হয়, তখন লজিস্টিক্স মানে হচ্ছে মেনলি পোর্টকে বোঝানো হয়। পোর্টকে বিভিন্ন লজিস্টিক্স ক্যান বি ফিজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ ভার্চুয়াল মানে পোর্ট একটা দেশ থেকে আরেকটা দেশে ইম্পোর্ট হয় যখন ভায়া পোর্ট, তখন অনেক পেপার ওয়ার্ক, অনেক ডকুমেন্টেশন ইনভলভ হয়। তো এই সমস্ত কিছুই কিন্তু লজিস্টিক্সের মধ্যে ইনভলভ হয়, এবং এই কান্ট্রিজগুলোর মধ্যে এদের যে হিউজ পোর্ট ফেসিলিটিস আছে, হিউজ লজিস্টিক্স আছে, সেগুলোর জন্য শেয়ারিং বেসিসে ইউজ করা যায়। ফর দ্যাট রিজন এই একটা নেটওয়ার্ক বিল্ড করা হয়। দে হ্যাভ গট হিউজ পোর্ট, হিউজ লজিস্টিক্স, সো ইট উইল বি বেনিফিশিয়াল। আমার একটা জিনিস সাপোজ ইউএসএতে যাবে, আই হ্যাভ আ লজিস্টিক পোর্ট ইন অস্ট্রেলিয়া, সো আমার একটা হেল্প হবে। এটা করার জন্য নিজেদের মধ্যে এই ইনিশিয়েটিভটাকে লঞ্চ করা হয়। Quad Ports of the Future Partnership will harness Quad's collective expertise to support sustainable port infrastructure development. Like the focus area is climate, so sustainable port has to be there, because shipbuilding port is very much related to high pollution. তোমরা সবাই জানবে যে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি ইজ হাইলি পলিউটিং ইন্ডাস্ট্রি। তো আমরা যখন এই লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার বা লজিস্টিক্সকে ফোকাস করবো এত, তার সাথে যে হাজার্ডসগুলো আছে, যেমন মেরিন স্পিলেজ, মাঝ সমুদ্রে যদি নৌকা উল্টে যায়, ট্যাঙ্কার উল্টে যায়, দে আর ডেট্রিমেন্টাল টু দ্য এনভায়রনমেন্ট, টু দ্য মেরিন লাইফ। তো সেইটাকে প্রোটেক্ট করার কথাও কিন্তু এই ইনিশিয়েটিভ ভেবেছে। ফর দ্যাট রিজন আমরা এই সাস্টেনেবল পোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে এগিয়ে গেছি থ্রু Quad Ports of the Future Partnership, because we're thinking of the future and sustainability is a part of future. Next, critical and emerging technologies, a semiconductor supply chain contingency network memorandum of cooperation to enhance the relations of Quad semiconductor supply chain. So semiconductor is very important. Any electronics, any consumer electronics is based on semiconductor these days. Semiconductor is a small instrument which has the capacity to fit the entire world. And ইন্ডিয়ার জন্য সেমিকন্ডাক্টর পলিসি লঞ্চ হয়েছে হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য। আমেরিকা নিডস এ হিউজ নাম্বার অফ সেমিকন্ডাক্টর ইম্পোর্ট। তো এই সমস্তর জন্যই আমরা একটা সেমিকন্ডাক্টর সাপ্লাই চেন এস্টাবলিশ করার চেষ্টা করছি। সাপ্লাই চেন মানে কি, এই যে একটা কান্ট্রি থেকে একটা কান্ট্রি মুভ করবে, এই যে জিনিসটা যাবে, দিস ইজ অল আ পার্ট অফ লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেন, অ্যান্ড সেমিকন্ডাক্টর ইজ আ পার্ট অফ ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস। যদি ইন্ডাস্ট্রিকে ভাগ করা হয়, মানে সিন্স সেমিকন্ডাক্টর নিয়ে আমরা ডিসকাস করছি, তাহলে সেমিকন্ডাক্টর পরে হচ্ছে সানরাইজিং ইন্ডাস্ট্রিজের মধ্যে সেমিকন্ডাক্টর, পোর্ট ইনফ্রাস্ট্রাকচার, গ্রিন এনার্জি, এগুলো প্রত্যেকটাই সানরাইজিং ইন্ডাস্ট্রির দু ধরনের ভাগ আছে। একটা হচ্ছে সানসেটিং ইন্ডাস্ট্রি আর একটা হচ্ছে সানরাইজিং ইন্ডাস্ট্রি।
সানসেটিং ইন্ডাস্ট্রিজ কারা? সানসেটিং ইন্ডাস্ট্রিজ মানে এদের এখন ইম্পর্টেন্স কমে এসছে, জাস্ট লাইক জুট, কোল, এদেরকে বলা হচ্ছে সানসেটিং ইন্ডাস্ট্রি, মানে দে হ্যাভ রিচড এ স্যাচুরেশন পয়েন্ট। সানরাইজিং ইন্ডাস্ট্রিজ কি? মানে দে আর মেড ফর দ্য ফিউচার, দে আর অ্যাবাউট টু এক্সপ্যান্ড গ্রিন এনার্জি, সাপ্লাই চেন, দেন সেমিকন্ডাক্টর প্রোডাকশন, এগুলো প্রত্যেকটাই সানরাইজিং ইন্ডাস্ট্রিজের মধ্যে পড়ে থাকে। সো ক্রিটিক্যাল ইমার্জিং টেকনোলজিজ অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, এআই, এই সমস্তর মধ্যে এই সেমিকন্ডাক্টর সাপ্লাইকে ধরা হয় এবং এই সমস্ত জিনিসকে নিয়েই কোয়াড এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। Quad Investor Network, mobilizing several investment to promote supply chain resilience and advance joint research. So এই সমস্ত কিছুই কিন্তু টাকার ওপর খুবভাবে ডিপেন্ডেন্ট। ইফ ইউ ডোন্ট হ্যাভ মানি, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু ডু এনিথিং। কোনো কিছু ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট, কোনো নিউ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সব কিছুই কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইয়োর মানি। তো এটাকে বিল্ড আপ করার জন্য, ইনভেস্টমেন্টকে ট্র্যাক করার জন্য একটা নেটওয়ার্ক সেট করা হচ্ছে, দ্যাট ইজ কোয়াড ইনভেস্টর নেটওয়ার্ক, সো দ্যাট people who are wanting to invest can invest, and then a collaboration can be formed so that infrastructure development can be done accordingly. ঠিক আছে? Next is climate and clean energy. Collective efforts to boost energy efficiency, including deployment and manufacturing of high efficiency affordable cooling system in the region. Now, if you look at the map, then you will see ke ekhane kintu tropical countries ache, like India is a tropical country, Australian northern part is tropical, then you have got American southern part, California ওই সাইডটা ট্রপিক্যাল। তো এখানে প্রচুর এসি অ্যান্ড রেফ্রিজারেশনের ইউজ হয়। এসি অ্যান্ড রেফ্রিজারেশন ইজ হাইলি ডেট্রিমেন্টাল টু এনভায়রনমেন্ট, ইউ নো, গ্রিন হাউস গ্যাসেস বা ওজোন হোলের জন্য কিন্তু এসি অ্যান্ড রেফ্রিজারেটরগুলো রেসপন্সিবল। তো এইখানে একটা ক্লিন এনার্জির উপর ফোকাস দেওয়া হয়েছে। আমি আগেই বলেছি এদের একটা এজেন্ডাই হচ্ছে যে ক্লিন এনার্জি বা ক্লাইমেটকে ফোকাস করা। কেন দেওয়া হচ্ছে? সো দ্যাট এখানে যে হিউজ কুলিং সিস্টেমস বা কুলিংগুলোকে মোর এনার্জি এফিশিয়েন্ট করা যায়। এনার্জি এফিশিয়েন্ট মানে লেস পাওয়ার কনজামশন, লেস পাওয়ার মানে লেস বার্নিং অফ ফসিল ফুয়েলস, লেস বার্নিং অফ কোল, লেস ইনপুট ম্যাক্সিমাম আউটপুট। এই মোটোটাকে ফোকাস করে এই ক্লাইমেট সার্ভিলেন্স বা এই ক্লিন গ্রিন এনার্জিকে ফোকাস করে সিস্টেম ডিজাইন করার চেষ্টা হচ্ছে। স্পেস, India's establishment of a space-based web portal for Mauritius to support concept of open science for space-based monitoring of extreme weather event and climate impact. India is very advanced in space research, so India has formed a space-based web portal for Mauritius. A region is very much experiencing climate emergencies. Climate emergency means যে কোনো টাইমে সাইক্লোন হচ্ছে, যে কোনো টাইমে টুইস্টার হচ্ছে, টর্নেডো হচ্ছে। এই এক্সট্রিম ক্লাইমেট ওয়েদার ইভেন্টসগুলোকে প্রেডিক্ট করার জন্য স্যাটেলাইট লঞ্চ করছে, বা স্যাটেলাইট লঞ্চিং যেগুলো হচ্ছে সেগুলো ইন্ডিয়া মনিটর করছে, সো দ্যাট better climate focus হয়। So it can help in prevention of loss for human beings, prevention of loss of trade, কেন কি সিন্স এটা একটা বড় ট্রেড রুটের ওপর আছে, সো ট্রেড রুটেও যাতে লস না হয়, কোনো শিপস যেন স্টর্মের মধ্যে না পড়ে, কিছু হেলে এসওএস হয়। ফর দ্যাট রিজন এই যে এক্সট্রিম ওয়েদার ইভেন্টকে মনিটর করা ইজ ভেরি ভেরি এসেনশিয়াল। নাও সিগনিফিকেন্স অফ কোয়াড ফর ইন্ডিয়া। আমি একটা জায়গায় এলাম, আমি একটা জিনিসে অ্যাটাচ করলাম, নিজেকে একটা জায়গায় নাম লেখালাম, বাট ইজ দিস ভেরি মাচ হেল্পফুল ফর ইন্ডিয়াস ফরেন পলিসি? আমাকে তো এটাও ভাবতে হবে যে এই যে এনভায়রনমেন্টটা বা এই যে ব্লকটা, এটা কি ইন্ডিয়ার ফরেন পলিসির জন্য হেল্পফুল? বিকজ বিফোর ইন্ডিয়া জয়েন্স এনিথিং, ইন্ডিয়া হ্যাজ টু থিঙ্ক কে আমার সাথে কার ডিপ্লোম্যাটিক রিলেশন আছে, কার সাথে নেই, বা কোন ব্লকে জয়েন করলে আমার সুবিধা হবে, কোথায় গেলে আমার অসুবিধা হবে। সো নেক্সট পার্ট ইজ entirely dealing with that significance of Quad for India. Strategic balance between China, as I told কে কোয়াডের ফরমেশনই হয়েছিল যখন চায়না নিজের মাসেল ফ্লেক্সিং শুরু করে সাউথ ইস্ট চায়না সিতে।
সো ইন্ডিয়া কিন্তু বেসিক্যালি চায়নাকে কাউন্টার করবে বলে কোয়াডে জয়েন করে। অ্যান্ড আমি ক্রিটিসিজমের পোর্শনে লিখিনি, বাট ইট ইজ আ ক্রিটিসিজম ইন ওয়ার্ল্ড পলিটিক্স অ্যান্ড ওয়ার্ল্ড diplomatic sphere that this is basically a NATO. It's like a NATO power in Asia Pacific where people are trying to corner China. People means countries are trying to corner China. They're basically doing this because they want to minimize the interference of China in Indo-Pacific orders, and they're trying to corner China, especially China's allies like Pakistan, China's allies like Kazakhstan have said this. Okay. Then strengthening Act East policy. You know, Act East policy start has become a very important policy in India's foreign outlook. Act East policy 2014 is start where India has been focusing on Far East. Far East মানে countries which are located in Vietnam, Laos, যেগুলো একদম ওই eastern part of the world এ located. Open the map, find out where Vietnam, Laos, Cambodia is located. All these are very important in Act East policy. Act East policy সম্পর্কে একটু ডিটেলে স্টাডি করো, তাহলে বুঝতে পারবে অ্যাক্ট ইস্ট পলিসিটা কতটা ইম্পর্ট্যান্ট ইন্ডিয়ার জন্য। দেন টেকনোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। সো টেকনোলজি অ্যান্ড ইকোনমি গোজ হ্যান্ড ইন হ্যান্ড। তো আমি ফার্স্টেই বললাম যে কোয়াডের যে প্রত্যেকটি অ্যাসপেক্টসগুলো আছে, প্রত্যেকটি অ্যাসপেক্টসে কিন্তু টেকনোলজি অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনকে এনহ্যান্স করছে। কোনো মিলিটারি অ্যালায়েন্সের মধ্যে কিন্তু এটা নেই, তাই জন্য কোনো মিলিটারি এক্সারসাইজ দেখা যায়নি এই সমস্ত সামিটসের মধ্যে, বা কোনো মিলিটারি এক্সারসাইজ প্ল্যানও করা হয়নি এই সমস্ত সামিটসের মধ্যে। তো বেসিক্যালি এটা একটা খুব ব্রিফ আউটলুক ছিল কোয়াডের ওপরে। কোয়াড কিভাবে আসতে পারে, এরকম কোয়াডের মতো SCO সামিটও আসতে পারে, অন্যান্য সামিটসগুলোও আসতে পারে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে, কারণ আমি একটা আউটলাইন দিলাম যে এরকম একটা টপিক এলে আমরা কিভাবে টপিকটাকে অ্যাপ্রোচ করব, কিভাবে লিখব। আমি পয়েন্টসগুলোকে হাইলাইট করেছি সো দ্যাট এই পয়েন্টসগুলোকে ফোকাস করা যেতে পারে। এবং আমি এটাও ডিসকাস করলাম যে এইগুলোকে কিভাবে অন্য মানে এই যে সিদ্ধান্তগুলোকে নেওয়া হয়েছে যে কোয়াড ক্যান্সার মুনশুট বা ক্লিন এনার্জি স্পেস, এই প্রত্যেকটা টপিককেই আমরা ইন্ডিভিজুয়ালি আবার ইনক্লুড করতে পারি যখন সেই টপিক রিলেটেড আসে। যেমন মুনশুটটা নিয়ে আমরা ডিটেলে উইমেন এম্পাওয়ারমেন্টের কথায় বললাম, যে উইমেন এম্পাওয়ারমেন্টের কথায় যে উইমেন এম্পাওয়ারমেন্টকে ইন্টারন্যাশনাল স্ফিয়ারেও কতটা ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, তার একটা ছোট্ট এক্সাম্পল হচ্ছে কোয়াড ক্যান্সার মুনশুট। বা ক্লাইমেটকে কত সিরিয়াসলি ডিল করা হচ্ছে, ক্লাইমেট এমার্জেন্সিকে, সেটার একটা খুব মানে বড় এক্সাম্পল হচ্ছে কোয়াডের এই যে কোয়াড পোর্টস অফ দ্য ফিউচার পার্টনারশিপ, যেখানে সাস্টেনেবল পোর্ট ইনফ্রাস্ট্রাকচারের ওপর ফোকাস থাকছে। এই সমস্ত কিছুকে কিন্তু ইন্ডিভিজুয়ালিও আলাদা আলাদা এসেস বা প্যারাগ্রাফসে বা লেখাতে ইনক্লুড করা যেতে পারে। সেই সমস্ত নিয়েও আমরা ডিসকাস করলাম। আগামী দিনেও আমরা এরকম ডিসকাশন চালিয়ে যাব, আরও ভিডিও আসবে। আজকের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা নিজের বন্ধুদের সাথেও শেয়ার করবেন, সো দ্যাট দে ক্যান অলসো বি এনলাইটেন না অ্যাবাউট দিস। ওকে।